যতক্ষণ সবাইকে নমস্কার বন্ধুরা। রাজ্যের মন্ত্রিসভা মানে রাজ্য সরকারের মন্ত্রিসভা আরেকটু বড় হলো, বা মন্ত্রিসভার বৃত্তটা সম্পূর্ণ হলো। 12 জনের মন্ত্রিসভা 12 জন হলো। এতদিন 11 জনের ছিল, এখন 12 জনের হলো। ত্রিপুরাতে সবাই জানেন 7 সদস্য বিশিষ্ট ত্রিপুরাতে ম্যাক্সিমাম 12 জনই মন্ত্রী হতে পারে। কিন্তু আমাদের রাজ্যে গত অনেকগুলো বছর ধরেই মন্ত্রিসভা 12 জনের আর হচ্ছিল না। আজকে গিয়ে 12 কমপ্লিট হলো। এখন এই 12তম মানে জায়গাটা পূর্ণ হওয়ার পরে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে আহ্লাদে 8খানা হচ্ছেন, কেউ আহ্লাদে 18খানা হচ্ছেন, কেউ আহ্লাদে 80খানা হচ্ছেন। এরকম আহ্লাদে সবাই একদম খান হয়ে যাচ্ছেন আর কি। এরকম তো শুভেচ্ছা এগুলি তো থাকবে স্বাভাবিকভাবেই। অনেকের এরকম পোস্ট দেখা যাচ্ছে যে তাতে মনে হচ্ছে বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে, রাজ্যে এমন কিছু ঘটে গেছে যা কল্পনার বাইরে। এখন কথা হলো যে মন্ত্রিসভাতে একজন সদস্য বাড়লে মানে কেউ নতুন মন্ত্রী হলে কি কি পায়। মন্ত্রী হলে কেউ মন্ত্রী হিসাবে সরকারি একটা বাংলো পায়, সরকারি গাড়ি পায়, সেক্রেটারিয়েটে সরকারি একটা অফিস পায়, পিএস পায়, পিএ পায়, সিএ পায়, সিকিউরিটি পায়, মাসে ভালো টাকা বেতন পায়, আরও নানান ধরনের সুযোগ সুবিধাগুলো পায়। আপনি কি পাইবেন? আপনি মানে যারা আহ্লাদে 8খানা তারা কি পাইব? তাদের আপনার যাদের বাড়িতে জলের লাইন গেছে তারা জানে না কবে জলের লাইনের মধ্যে জল আসবে, লাইন দিয়ে জল আসবে জানে না। কিন্তু মন্ত্রীর সংখ্যা বাড়লে 12 নয় 1200 মন্ত্রীও যদি হয় তাহলেও তার বাড়িতে জল আসবে কি না সে কিন্তু শিওর না। তারপরে আগে রাজ্যে আপনার লোডশেডিং প্রায় বন্ধ হয়ে গেছিল, এখন লোডশেডিং পায় রাজ্যবাসী। লোডশেডিং বাড়ে। অনেকেই মাঝে মাঝে দেখা যায় আপনার বিদ্যুৎ দপ্তর গিয়ে আপনার কর্পোরেশনের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে মাঝে মাঝেই, এবং অনেক ক্ষেত্রে তারা শাসক দলের লোক বলে লোডশেডিং বাড়ে। লোডশেডিং বাড়ছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিলও বাড়ছে। রাস্তা কোথাও যদি ভাঙছে তাহলে ভাঙাই থাকছে, রাস্তা ঠিক করার কেউ নাই। ঠিক করার জন্য গিয়ে বলার মতন জায়গাটা পর্যন্ত নাই। মানুষ বলে যেখানে স্কুল ভেঙে গেছে, স্কুলে বিল্ডিং ভেঙে গেছে, সেখানে নাকি বিল্ডিং ঠিক করার নাকি কোনো ব্যবস্থা নাই। হাসপাতালগুলোতে এখন তো সর্বশেষ শুনলাম যে কোনো হাসপাতালে আগরতলাতেই, এটা বিলোনিয়া সাবরুম বা ধর্মনগর বা কাঞ্চনপুরের কথা বলছি না, বা গন্ডাছড়ার বা খোয়াইয়ের কথা বলছি না, আগরতলাতেই নাকি জিবি হাসপাতালেই নাকি অনেক ক্ষেত্রেই পেশেন্ট পার্টি বাড়ি থেকে নাকি টেবিল ফ্যান নিয়ে যায়। কেন? হাসপাতালে ফ্যানগুলো পর্যন্ত নষ্ট হয়ে আছে, সেই ফ্যানগুলোকেও নাকি ঠিক করা হয় না। মানুষের মুখে শোনার কথা, রুগীর লোকরা, আত্মীয় স্বজনরা বলেন এরকম দেখা গেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফ্যান নিয়ে যাচ্ছে হাসপাতালে। আরে সবাই অবাক, জিজ্ঞেস করেছে ফ্যান কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে হাসপাতালে। কেন হাসপাতালে? বলে হাসপাতালে রুগীর মাথার উপরের ফ্যান তো অনেক দিন ধরে নষ্ট, ঠিক করার কথা বললেও কেউ ঠিক করে না, এই কারণে বাড়ি থেকে ফ্যান নিয়ে যেতে হয়। ঠিক করার মতো অবস্থা নাই। তো কোথাও জঙ্গল হয়ে থাকলে জঙ্গলটা পরিষ্কার করার মতন লোক নাই। এরকম নানান দেখে আপনার এরকম কাজগুলো মানে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় সেটাকে ঠিক করার ব্যবস্থা প্রায় নাই বলা যায়। আরেকটা হলো বেকার যুবক যুবতীরা মাথার উপটে মরছে, এখানে যায় ওইখানে যায়, একে ধরে ওইকে ধরে ওকে ধরে। এদের মধ্যে আবার অনেকে আলাদা 8খানা হয়ে পোস্টও দেয়, নানান ধরনের দারুণ দারুণ পোস্টও দেয়। আবার এরাই অন্য সময় দেখা যায় হতাশা, এত বছর ধরে কি করলাম। কেউ কেউ বলে 18তে পরিশ্রম করে কী লাভ হলো আমাদের জীবনে, আমরা কিচ্ছু পাই না, যারা অন্য পার্টি করে তারা সব পায়। কেউ অন্য পার্টি থেকে এসে সব নিয়ে যায়, তাহলে আমাদের কী লাভ হবে। কেউ বলে আর না ভাই এসব রাজনীতি আর দরকার নাই, নানান জনে নানান কথা বলে। তার মানে তাদের মধ্যে হতাশা চলে এসেছে। মন্ত্রিসভা সম্প্রসারিত হলে এই হতাশ নিরাশ হয়ে যাওয়া যুবক যুবতীরা কি পাবে? ফলে আহ্লাদে 8খানাই হন আর 800খানাই হন আর 8 কোটিখানাই হন না কেন, হিসাব করতে হবে যে মানুষ কি পাচ্ছে। মন্ত্রিসভা মানুষের স্বার্থে কি সিদ্ধান্ত নিচ্ছে,
যে প্রতিশ্রুতিগুলো 2018-তে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো রূপায়ণের জন্য উদ্যোগী হবে কি? যে প্রতিশ্রুতিগুলো এখনো পালন করা হয়নি, যে আকারে যেরকম সংখ্যায় বেকার যুবক যুবতীদেরকে সরকারি চাকুরি দেওয়ার কথা ছিল আর সরকারি চাকুরির বাইরেও রোজগার সৃষ্টি করার কথা ছিল, সেইগুলির কি ব্যবস্থা করবে? সাধারণ মানুষের জীবনে আইন শৃঙ্খলা জনিত যে সমস্যা, সেটা নিয়ে বলতে গেলে মহাভারত যত মোটা বই তত মোটা আরেকটা বই হয়ে যাবে। সেইগুলো কি সমাধান করবে? পুলিশকে কি নিরপেক্ষভাবে সব জায়গাতে ভূমিকা পালন করতে বলা হবে দৃঢ়তার সঙ্গে? বিরোধী দল করলে পরে বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। বিরোধী কেউ সাধারণ নাগরিকই হোক আর খুব বিখ্যাত নামজাদা ব্যক্তি হোক অথবা কোনো রাজনৈতিক দলই হোক অথবা অন্য কোনো সংগঠনই হোক, তার একটা গণতান্ত্রিক অধিকার। সরকারের কাজে যদি সে অসন্তুষ্ট হয়, তার যদি মনে হয় যে সরকার ঠিক রাস্তায় কাজ করছে না, সরকার মানুষের স্বার্থে কাজ করছে না, মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তাহলে সেই কথাটা প্রকাশ্যে সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলার অধিকার তার রয়েছে। সে কি সেটা বলার মতন অধিকার তার সুরক্ষিত আছে? সে কি বলতে পারে সে কথাগুলো? বললে এরপরে শাসক দল বা সরকারের বাবুরা সবাই কি সেটাকে সহজভাবে নিতে পারেন? না, তাকে শত্রু হিসেবে ট্রিট করে। তো এই পরিস্থিতিগুলোতে কি পরিবর্তন আসবে? রাজ্যে আক্ষরিক অর্থে কি গণতন্ত্র বলতে যা বোঝায়, গণতন্ত্র আমি আবারও বলে দিই আপনাদেরকে, বারবার বলেছি আবারও বলি, গণতন্ত্র বলতে তখনই গণতন্ত্র আছে বুঝবেন যখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, মানে শক্তিশালী পদে থাকা ব্যক্তির সবচেয়ে বেশি সর্বোচ্চ সমালোচনা সবার সামনে আপনি করতে পারবেন। যখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তির শুধু প্রশংসাই করতে হবে, আপনার সমালোচনা করতে পারবেন না, তখন বুঝবেন যে না, গণতন্ত্র সুরক্ষিত নাই। যখন বুঝতে পারবেন যে কেউ দুর্বল হলেই একমাত্র তার সমালোচনা করা যায়, অর্থাৎ শক্তের ভক্ত নরমের জম, যখন বুঝবেন যে সরকারের সমালোচনা করলে পরে সরকার রেগে মেগে অস্থির হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, তখন বুঝবেন যে এই সরকার গণতান্ত্রিক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ না। মুখে যাই করুক বলুক না কেন, ভাষণে যাই কিছু বলুক না কেন, সরকার তখনই সত্যিকার অর্থে গণতান্ত্রিক বুঝবেন যখন সরকারের সমালোচনা আপনাকে লুকিয়ে লুকিয়ে করতে হবে না, ঘরের দরজা বন্ধ করে করতে হবে না, ফেসবুকে এসে ওই ছদ্মনামে বা প্রোফাইলটাকে লক করে দিয়ে করতে হবে না, আপনি প্রকাশ্যই করতে পারবেন, সরকারের লোকদের সামনে করতে পারবেন। তখনই বুঝবেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। রাজা তখনই যখন যে রাজা যখন প্রজার সমালোচনা, প্রজা তো নেই গণতন্ত্রে রাজাও নেই, তবুও আক্ষরিক অর্থে প্রতীক অর্থে বলছি, প্রজার সমালোচনা সহজভাবে হাসি মুখে গ্রহণ করতে পারে, তখনই কারোর মধ্যে প্রকৃত অর্থে রাজার ভাবটা আসে, মানে সে যে প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তার ভাবটা আসে। যতক্ষণ পর্যন্ত সমালোচনা শুনলে পরে তার নখ দাঁত সব বেরিয়ে যায়, এরকম হয়ে যায়, খেয়ে ফেলবো এরকম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আক্ষরিক অর্থে গণতান্ত্রিক জনপ্রতিনিধি কেউ হতে পারে না। এ কারণে আমাদের রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। সম্পূর্ণ মন্ত্রিসভাকে সমস্ত রাজ্যবাসী শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই মন্ত্রিসভা রাজ্যবাসীর স্বার্থে তার যা দায়িত্ব, তার যা কর্তব্য, সেই সবগুলো ঠিকভাবে করছে কিনা সেটার দিকে নজরে রাখা প্রত্যেক রাজ্যবাসীর দায়িত্ব, এবং তাকেও এটা মানুষের সামনে এসে বুঝিয়ে বলা তার এটা কর্তব্যের মধ্যে পড়ে যে সে কতটুকু কি করেছে, কতটুকু কি করবে, আর সে যা কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী সে কাজ করছে কিনা, এইটাই আসল এবং এইটাই রাজ্যবাসীর জন্য সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, আজকে মন্ত্রিসভা বেড়ে 12 হয়েছে। আশা করব এই 12 জনের মন্ত্রিসভা রাজ্যের কল্যাণে এমন কাজ করবে যে কাজগুলো রাজ্যে তার সবচেয়ে কট্টর সমালোচককেও তার প্রশংসা করতে বাধ্য করবে। জোর করে না, বাড়িতে বাইক বাহিনী পাঠিয়ে না, তার মন জয় করার মধ্য দিয়ে। এটা হবে কিনা
দেখার জন্য সারা রাজ্যের সব মানুষ অপেক্ষা করবে নিঃসন্দেহে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে এ ব্যাপারে আপনার মতামত জানাবেন। মতামত জানানোর পরে আপনাকে সহজভাবে যদি সবাই নিতে পারে, বুঝবেন যে না হ্যাঁ ঠিকঠাক আছে, তার কারণে কমেন্ট অবশ্যই করবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনারা বুঝতে পারেন যে আলোচনা অন্য কোনো চ্যানেলে হয় না, যে আলোচনা করার এবং আপনাদের আপনাদের চিন্তা চেতনাকে জাগ্রত করার জন্য যে কথাগুলো বলা দরকার কিন্তু কেউ বলে না, ভয়ে হোক, লোভে হোক, স্বার্থের কারণে হোক বলে না, সেই সমস্ত কথাগুলো এই চ্যানেলে বলা হয়। তার কারণে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব না করে যাবেন না, করে যাবেন। যতন অনুকুলম কা, সবাইকে নমস্কার।